আমাদের সাথে যুক্ত হচ্ছেন আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক। জনাব মল্লিক, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুভ সকাল। আজকের দিনটিতে আমরা যতটা ঝরঝরে মন নিয়ে ঘুম থেকে উঠতে পারলাম, বা গতকাল সকালটাও আমাদের খুব দারুণ ছিল, সবকিছু মিলিয়ে আসলে যেভাবে সকালটা হচ্ছে গত দুদিন থেকে, সামনের সপ্তাহটি কি কি এরকমই যাবে? হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। আহ, আপনারা জানেন যে দীর্ঘ ব্যক্তিকাল বিশিষ্ট তাপপ্রবাহের পর এই যে বৃষ্টি, সেটা অনেকটাই সারা দেশব্যাপী স্বস্তি নিয়ে আসছে। তাপমাত্রা অনেকটাই কমে গেছে। এখন তাপমাত্রা 28 থেকে 36 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। শুধু যশোর, গোপালগঞ্জ এবং চুয়াডাঙ্গার ওখানে একটু তাপমাত্রা বেশি আছে, 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, কিন্তু আজকে তাও থাকবে না। অনেকটাই স্বস্তিদায়ক পরিস্থিতি তৈরি হয়েছে। এবং আমরা আগে থেকেই বলেছি যে আহ, 5 তারিখের পর থেকে, বিশেষ করে 5 তারিখ সন্ধ্যা রাতের পর থেকে সারা দেশে বৃষ্টির তীব্রতা বৃদ্ধি পাবে। এবং 11 তারিখের কথা আগে বলেছিলাম। এখন আমরা আমাদের গাণিতিক মডেল, পর্যবেক্ষণ ব্যবস্থা এবং অন্যান্য বিশ্লেষণ পূর্বক আমরা দেখতেছি যে এই যে বৃষ্টিপাত, রেগুলার যে বৃষ্টি হচ্ছে, তা কিন্তু 12 বা 13 তারিখ পর্যন্ত দীর্ঘায়িত হতে পারে। সুতরাং তবে এই বৃষ্টিপাতের ধরন এরকম যে এখন গভীর সঞ্চালনশীল মেঘমালা থেকে বৃষ্টিপাত হয়। এই বৃষ্টিপাতের একে বলা হয় শর্ট এবং রেপিড অনসেট প্রসেস, অর্থাৎ অতি স্বল্প সময়ের মধ্যে সারি সারি বজ্র মেঘ তৈরি হয় এবং তা থেকে বৃষ্টিপাত হয়। টানা বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই, তবে প্রতিদিনই অস্থায়ীভাবে দমকা বাতাস, ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি হবে প্রায় এই আগামী সপ্তাহ জুড়েই। সুতরাং এখানে যে তাপপ্রবাহের বিষয়টি হয়তো বা আর থাকবে না আগামী এক সপ্তাহ জুড়ে। তবে আশঙ্কার বিষয় হলো, প্রতিদিন যে বজ্রঝড় হয়, আমরা স্থানীয়ভাবে তাকে কালবৈশাখী ঝড় বলে থাকি, এবং এই কালবৈশাখী ঝড়ে প্রত্যেক দিন কিন্তু প্রাণহানি ঘটে। সেক্ষেত্রে মোহাম্মদ আবুল কালাম, এবার কি তাহলে আমরা কাল বৈশাখীর সংখ্যা বেশি দেখতে পাবো? 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। না না, বিষয়টা এইরকম বলছি না আমরা। কারণ আপনারা জেনে থাকবেন যে আমাদের এই মে মাসে গড়ে 13 দিন কালবৈশাখী ঝড় হয়। 1981 সাল থেকে 2024 সালের ডাটা নিয়ে যদি আমরা আহ, কথা বলি, তখন দেখা যাচ্ছে যে প্রতি বছরই মে মাসে গড়ে 13টি বজ্রঝড় হওয়ার কথা। কখনো এটি কম বেশি হয়। এবং এই মে মাসে 18টি বজ্রঝড় হওয়ারও রেকর্ড কিন্তু এই মে মাসে রয়েছে আমাদের অতীতে। সুতরাং মে মাস বজ্রঝড় বা কালবৈশাখী ঝড় প্রবণ মাস। এবং যেহেতু এটা রেপিড অনসেট প্রসেস, আধা ঘন্টা থেকে 1.5 ঘন্টার মধ্যে এই বজ্রঝড় আবার তাদের শক্তিমাত্রা লোপ করে একদম সমাপন করে জার্নি। সেই কারণে এই স্বল্প সময়ের ক্ষেত্রে যে বজ্রঝড় হবে, সারি সারি মেঘমালা তৈরি হতে থাকবে এবং বৃষ্টি, এবং অস্থায়ীভাবে এর সাথে থাকবে দমকা বাতাস, ঝোড়ো হাওয়া, এবং সবচেয়ে অ্যালার্মিং বিষয় হলো এই বজ্রঝড়ের সাথে থাকে বজ্রপাত এবং কখনো কখনো শিলাবৃষ্টি। জি। সুতরাং আশঙ্কা এখানেই। এবার আমরা আমরা গত কয়েক বছর থেকেই দেখছি যে বজ্রপাতের সংখ্যা বাড়ছে, এবং আপনাদেরও পূর্বাভাস হচ্ছে যে বজ্রপাত বাড়তে থাকবে। আমরা দেখছি যে বজ্রপাতে প্রতি বছর, গত 2-3 বছর ধরেই মৃত্যুর হার প্রতি বছর বাড়ছে। এবারও গতকাল আমরা দেখেছি যে 4 জনের মতো মারা গেছে। এটা তো আসলে যেগুলো নোটিস হচ্ছে, এর বাইরেও নিশ্চয়ই অনেকেই মারা গেছেন বজ্রপাতে, যেটি হয়তো আমাদের হাতে, গণমাধ্যমের হাতে খবর আসেনি। বজ্রপাত নিয়ে আলোচনার আগে একটু আরেকটি বিষয় জানতে চাই। আপনি যেহেতু বলছেন যে প্রবল বাতাস থাকবে, আমি ব্যক্তিগতভাবে আমার উপলব্ধি হচ্ছে যে গতকাল, গত পরশু এবং আজ আমরা যে বাতাসটা পেলাম সেটা হচ্ছে প্রচণ্ড রকমের ঠান্ডা বাতাস, মানে হাড় কাঁপানো ঠান্ডা বাতাস। আমার ঠিক মনে পড়ে না যে এত হাড় কাঁপানো ঠান্ডা বাতাস বৃষ্টির সময় আমরা দেখেছি কিনা। এটা কি আসলে জলবায়ু পরিবর্তনেরই একটি প্রভাব? না না, দেখুন, জলবায়ুর প্রভাব তো সারা বিশ্বেই ছোঁয়া লেগেছে, একে অস্বীকার করার কোনো উপায় নেই। কারণ গ্লোবাল ওয়ার্মিং এর কারণে আমাদের আবহাওয়া ও জলবায়ুগত যে ঐতিহাসিক যে বৈশিষ্ট্য বলি, সেগুলোর কিছুটা ব্যত্যয় ঘটেছে। কিন্তু এই যে বজ্রঝড়ের ফলে যে আপনি যে ঠান্ডা বাতাসের অনুভব করছেন, এটা কিন্তু মে মাস এবং এপ্রিল মাসে
প্রতি বছরই ছিল, কারণ এরকম একটি তীব্র বজ্রঝড় যদি বয়ে যায় এবং সারা দেশে কোথাও না কোথাও যদি এরকম বজ্রমেঘ হয়, তখন আমাদের ভূপৃষ্ঠের তাপমাত্রা 2 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস, কখনো কখনো 2 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস নেমে আসে। সুতরাং আপনারা দেখুন যে প্রায় এপ্রিল মাস জুড়েই তাপমাত্রা ছিল, গড় তাপমাত্রা ছিল 36.2 ডিগ্রি সেলসিয়াস। এবং কখনো কখনো কোনো কোনো এলাকায় বিশেষ করে ঢাকা সহ পশ্চিমাঞ্চলে আমাদের তাপমাত্রা ছিল 38 থেকে 43 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করেছে। সুতরাং হঠাৎ করে এই তাপমাত্রা যখন, গতকাল আমাদের ঢাকার তাপমাত্রা ছিল 29.8 ডিগ্রি সেলসিয়াস, প্রায় 38 থেকে 29.8 ডিগ্রি, প্রায় 8 ডিগ্রি সেলসিয়াস যখন অবনমন হয়, তখন আপনার তো ঠান্ডা লাগবেই। কারণ এই বজ্র বৃষ্টি, এই যে মেঘকণা, বৃষ্টির কণা অথবা এর সাথে যে শিলাবৃষ্টি থাকে, আপনারা জানেন সেটা কিন্তু প্রায় মিড ট্রপোস্ফিরিক লেভেলে থাকে, ঊর্ধ্ব আকাশে থাকে, এবং এর ভিতরে যে তাপমাত্রা সেটা কিন্তু মাইনাস থেকে একদম সর্বোচ্চ -80 ডিগ্রি বা -70 ডিগ্রি হতে পারে। সুতরাং এই ঠান্ডা বা সুপার কুলড ওয়াটার যখন বৃষ্টি হয়ে আমাদের ভূপৃষ্ঠে নামতে থাকে, তখন আমাদের সারফেস টেম্পারেচারকে অবনমন করে একদম 28 থেকে 30, এবং বিদেশের পশ্চিমাঞ্চলে 30 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নিয়ে আসে। এবং আমাদের বডি টেম্পারেচার আপনারা জানেন, স্ট্যান্ডার্ড বডি টেম্পারেচার 98 ডিগ্রি ফারেনহাইট। আমরা যদি বয়স মাফিক ভেরি করি, তাহলে 35 থেকে 37 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করে। সুতরাং যখন তাপমাত্রা 28 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়, তখন অবশ্যই আমরা ঠান্ডা অনুভব করব। এবং এর সাথে যেহেতু প্রচন্ড বাতাস থাকে এবং হিমেল ঠান্ডা বাতাসের মতো মনে হয়, সেজন্য হঠাৎ করে মনে হতে পারে যে এরকম পূর্বে ঘটেনি, কিন্তু প্রতি বছরই এপ্রিল মে মাস ধরে যে বজ্রঝড় হয়, সেই বজ্রঝড়ে ভূপৃষ্ঠের তাপমাত্রাকে ঠান্ডা করে এমনকি শীতের অনুভূতি পর্যন্ত বাড়িয়ে দিতে পারে। তবে এই বজ্রঝড় যদি বর্ষাকালে হয়, বর্ষাকালে সবচেয়ে বেশি বজ্রঝড় হয় 51%। সেই বজ্রঝড়কে আমরা বলি ওয়ার্ম রেইন, যে বৃষ্টি মেঘমালা তৈরি হয়, সেটা পজিটিভ টেম্পারেচার জোনে তৈরি হয় বিধায় সেই বর্ষাকালে বৃষ্টিতে ভিজলে তেমন একটা ঠান্ডা লাগে না, সেখানে দমকা বাতাসও জোরো হাওয়া হয়। কিন্তু যেহেতু ক্লাউড ফরমেশন হয় ওয়ার্ম রিজনে, সেই কারণে এইসব বজ্রঝড়, বর্ষাকালের বজ্রঝড়ে তেমন সারফেস টেম্পারেচারকে অবনমন করতে পারে না। কিন্তু এপ্রিল এবং মে মাসের বজ্রঝড়ের সারফেস টেম্পারেচারকে অনেকটাই কমিয়ে, এমনকি অনেকটা কমিয়ে শীতের অনুভূতি পর্যন্ত বাড়িয়ে দিতে পারে। জি, আমরা আসলে একটু আলাপটা শেষ করতে চাই, কারণ সময় কম। আমরা সেই বজ্রপাতের আলাপে আরেকবার ফিরে আসতে চাই, ডক্টর মোহাম্মদ আব্দুল কালাম। সেটি হচ্ছে বজ্রপাত তো বাড়ছে এবং আপনাদেরও পূর্বাভাস সেটি হচ্ছে যে বাড়বে সামনের দিনগুলোতে। এই যে প্রাণহানি বজ্রপাতকে ঘিরে, সেটি ঠেকানোর জন্য নানা উদ্যোগের কথা আমরা জানি। সেই উদ্যোগ আবার আলোর মুখ দেখছে না, সেই খবরও আমরা জানি। একজন আবহাওয়াবিদ হিসেবে আপনার কাছ থেকে জানতে চাই যে শুধুমাত্র কি তাল গাছ লাগানোই আসলে সমাধান, নাকি এর বাইরেও আরও কোনো সমাধানের পথ আমাদেরকে খুঁজতে হবে, এবং গণমাধ্যমে প্রচার বাড়ানো ছাড়া অন্যান্য সমাধানের পথ কি হতে পারে? আপনাকে অনেক ধন্যবাদ গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য। দেখুন, বজ্রঝড় প্রবণ যে এলাকা, আমরা এগুলো কিন্তু আইডেন্টিফাইড, অথবা সারা দেশেই কিন্তু বজ্রঝড় হয়। তবে সবচেয়ে বজ্রঝড় প্রবণ এরিয়া হলো হবিগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট এই এলাকা, এবং দেশের উত্তর পশ্চিমাঞ্চল পর্যন্ত বজ্রঝড়ে প্রাণহানি প্রতি বছরই ঘটে। তবে এই বজ্রঝড় থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের শর্ট টার্ম প্ল্যান, মধ্যমেয়াদী প্ল্যান অথবা দীর্ঘমেয়াদী প্ল্যান নিতে হবে। হ্যাঁ, আপনি সঠিক বলেছেন যে নারিকেল গাছ অথবা তাল গাছ যদি লাগানো হয়, সেটা এখন যদি আমরা এই ট্রি প্লান্টেশনটা করি, কিন্তু এর সুফল পেতে কিন্তু আপনাকে অবশ্যই 15 থেকে 20 বছর অপেক্ষা করতে হবে, কারণ এটা লং টার্ম প্ল্যান হতে পারে। তবে শর্ট টার্ম প্ল্যান হলো, আপনারা জানেন যে অ্যাট দ্য টাইম অফ বজ্রঝড় এবং বজ্রঝড়ের সময় কি ধরনের প্রিকশনারি মেজারমেন্ট নিতে হবে, সেগুলোকে আমাদের আমলে আনতে হবে। যেমন দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় কিন্তু এখন লাইটনিং অ্যারেস্টার, তাদের আমার জানা মতো একটা প্রজেক্ট চলমান রয়েছে। আগামী অর্থ বছরে তারা এটা হয়তো বা চালু করবে। তখন এই লাইটনিং অ্যারেস্টার যদি বসানো হয়, তাহলে কিছুটা সুফল পাওয়া যাবে। তাছাড়া আমরা অনেক সময় বলি যে যে আবহাওয়ার পূর্বাভাস এবং জনগণের সচেতনতা বৃদ্ধি ছাড়া এই যে বজ্রঝড় থেকে বা তার ফলে যে প্রাণহানি ঘটে, তা কিন্তু কমানো খুবই কম সম্ভব। কারণ আমাদের শ্রদ্ধেয় বা সম্মানিত কৃষকরা কিন্তু খোলা মাঠে কাজ করে এবং ফিশারম্যানরা খোলা মাঠে কাজ করে।
ইভেন লবণ চাষিরা মারা যাচ্ছে সেখানে খোলা মাঠে কাজ করে। সেই কারণে বজ্র নিরোধক দণ্ড ব্যাপক হারে ওই এলাকায় বসাতে হবে। হ্যাঁ, সেই কারণে যদি বসানো হয় এবং ঘরবাড়ি যদি আর্থিং এর ব্যবস্থা করা যায়, কারণ আপনারা জানেন বজ্রঝড়ে শুধু খোলা মাঠেই মানুষ মারা যাচ্ছে না, অনেকে গাছের নিচে শেল্টারে গিয়ে দাঁড়ায়, সেটা আরো হুমকি স্বরূপ। সেই কারণে আপনাদেরকে আমরা বারবার বলে আসছি যে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর কর্তৃক যে পূর্বাভাস এবং বজ্রপাতের আমরা কিন্তু এখন তাৎক্ষণিকভাবে আধা ঘন্টা কোন এলাকায় লাইটনিং কোরবান এরিয়া আমরা একদম উপজেলা লেভেল পর্যন্ত পৌঁছে দেই, মেসেজ দেই। বজ্রঝড়ের আমরা অ্যালার্ট মেসেজ দিয়ে রাখছি গত 5 তারিখ থেকে। সুতরাং বজ্র মেঘ দেখে যদি তারা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে শেল্টারে যায়, অর্থাৎ ঘরগুলো সবচেয়ে নিরাপদ জায়গা, সেখানে তাদেরকে যেতে হবে। কারণ আপনি যেখানেই দাঁড়িয়ে থাকেন সেখানে যদি আপনি গর্জন শুনতে পান এবং আপনি যদি 30 সেকেন্ড গণনা করতে না পারেন, তাহলে মনে করবেন যে বজ্রঝড় আপনার খুব আসন্ন। সুতরাং আপনাকে ঘরের মধ্যেই অবস্থান করতে হবে। সুতরাং আউটডোরে থাকলে কি করতে হবে, ইনডোরে থাকলে কি করতে হবে, ট্রাভেল অবস্থায় থাকলে কি করতে হবে, অথবা আপনি যদি জলাধারের কাছাকাছি এবং থাকেন। এটি আসলে গণমাধ্যমে যত বেশি প্রচার হবে এই সাবধানতা সম্পর্কে সচেতনতামূলক যে বিষয়গুলো আছে সেগুলো যত বেশি প্রচার হবে, মানুষকে সচেতন হওয়ার জন্য সবাইকে একসাথে কাজও করতে হবে। অনেক ধন্যবাদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।